চীনে 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর আন্দোলনের আর অবকাশ নেই, জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি ডিএমপির। সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবি বাংলাদেশ ছাত্রলীগের, জনদুর্ভোগ সৃষ্টি না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান। ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে চলুন বিস্তারিত সংবাদে। আজ শহীদ দিবসের শপথ নিতে হবে। যে পর্যন্ত 7 কোটি মানুষ তার অধিকার আদায় করতে না পারবে, সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, গাজী হবে। চীনে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় রাত 12:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় রাত 10:05 বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। 8 থেকে 10 জুলাই বেইজিং অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন শেখ হাসিনা। সফরে দুদেশ 21টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়। 10 জুলাই বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়ে প্রদান করা হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার। চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশটিতে 3 দিনের সরকারি সফরে গত 8 জুলাই বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, আবার কোথাও অবনতি ও অপরিবর্তিত রয়েছে। বন্যার কারণে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়, দুর্ভোগ পোহাচ্ছে বন্যা কবলিত মানুষজন। পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। সরকারি ও বেসরকারিভাবে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের নিম্নাঞ্চলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার পানি ধীরে ধীরে কমছে। হাওর এলাকায় জলাবদ্ধতায় রূপ নেয় অনেক বাড়িঘর এখনও নিমজ্জিত রয়েছে। বন্যা কবলিত মানুষের মাঝে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। সুরমা, কুশিয়ারা সহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানি কমতে থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে সুরমা নদীর পানি আজ কানাইঘাট পয়েন্টে বেড়েছে। এই দুই নদীর পানি এখনও 3টি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের নিম্নাঞ্চলে এখনও পানি অবস্থান করায় ভোগান্তিতে রয়েছে মানুষ। বিশেষ করে মেইনল্যান্ডের 15টি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রামে গত 7 দিন ধরে বন্যার পানি অবস্থান করায় চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের মানুষ। গত 7 দিন ধরে বন্যার পানি ব্রহ্মপুত্র নদে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে উবধাখালী নদীর পানি আজও কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলা পানি উন্নয়নের তথ্য অনুযায়ী সোমেশ্বরী, কংস, ধনু সহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। এদিকে সিরাজগঞ্জে টানা 3 দিন পানি কমার পর আজ থেকে আবার বাড়তে শুরু করেছে। গত 12 ঘন্টায় সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ট পয়েন্টে 1 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত জেলার 34টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ বন্যা কবলিত রয়েছে। অন্যদিকে টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি গত 24 ঘন্টায় সামান্য কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত 24 ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরাম সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং প্রায় 500 পরিবারের মাঝে GR এর চাল বিতরণ করেন। এছাড়াও বর্ষণ ও উজানে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, ঘাঘট সহ সব নদ নদীর পানি সামান্য বৃদ্ধি পেলেও
জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত 24 ঘন্টায় 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার 38 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ঘাগর, তিস্তা ও করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। মাতৃমৃত্যু হার এবং জনসংখ্যা কমিয়ে আনতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে আরও গুরুত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আজ রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে এক আলোচনা সভায় তিনি আহ্বান জানান। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক, ইউএনএফপি এর অফিসার ইনচার্জ বিভাবেন্দ্র সিং রঘুবংশী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আনম আল ফিরোজ বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিজারের সংখ্যা কমিয়ে আনতে হবে। সিজারের সংখ্যা যত কম হবে ততই মঙ্গল। কোটা নিয়ে আদালত একটি নির্দেশনা দিয়েছেন, তাই আর কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস ডক্টর খন্দকার মহিদুদ্দিন। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার আশা করেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্তত এই 4 সপ্তাহ আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না। এরপরও যদি আন্দোলন নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি। আমাদের মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে স্পষ্ট করে 2018 সালের পরিপত্রকে বলবৎ রেখে 4 সপ্তাহের জন্য স্থগিত আদেশ প্রদান করেছে, যার পরিপ্রেক্ষিতে এখন আজকে বা এই 4 সপ্তাহ আমি মনে করি যে স্পষ্টতই 2018 সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে এবং সে কারণে এই স্টুডেন্টদের আর বা এই যারা আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। সে কারণে আমাদের পক্ষ থেকে যারা এই আন্দোলন করছে সেই স্টুডেন্টদের প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা আছে, সহমর্মিতা আছে, সবকিছু আছে, কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইন, আমাদের দেশের সর্বোচ্চ আদালত, এর প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। বাংলাদেশ ভারত রেল ট্রানজিট কার্যকর হলে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সহ রেড ট্রাফিকের আওতায় পড়ে এমন কোনো পণ্য পরিবহন করতে পারবে না কোনো দেশ। এছাড়া যখন যে দেশের উপর দিয়ে রেল চলাচল করবে তা নিয়ন্ত্রিত হবে সে দেশের আইন অনুযায়ী। অথচ বাংলাদেশ ভারত রেল ট্রানজিট সমঝোতা স্মারকের ধারাসমূহ না জেনেই মানুষকে বিভ্রান্ত করতে উস্কানিমূলক অপপ্রচার চালাচ্ছে কোনো কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী। রিপোর্ট আরিফিন মাসুদের। গত 1 দশকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সারা দেশে বেড়েছে রেলপথ। রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে নতুন নতুন জেলা। আর এবার আন্তঃদেশীয় রেল যোগাযোগেও বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ রেলওয়ের পরিধি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ ভারত রেল ট্রানজিট সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে দেখা যায় তারই প্রতিফলন। আন্তঃদেশীয় কানেক্টিভিটি সৃষ্টির মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের অর্থনীতিকে যখন আরও বেশি শক্তিশালী করতে চাইছে বাংলাদেশ, তখন সরকারের এই উন্নয়ন ধারাকে ব্যাহত করতে বিএনপি সহ কোনো স্বার্থান্বেষী মহল রেল ট্রানজিটের মাধ্যমে ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র পরিবহন করবে এমন কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে উস্কানিমূলক অপপ্রচার চালাচ্ছে। অথচ কোনো প্রকার অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সহ রেড ট্রাফিকের আওতায় পড়ে এমন কোনো কিছু এবং বিপজ্জনক ও আপত্তিকর কোনো পণ্য পরিবহন করা যাবে না, এই বিষয়টি রেল ট্রানজিট সমঝোতা স্মারকে স্পষ্ট উল্লেখ আছে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি, সকল ধারা না পড়ে না বুঝেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিওপলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ এই সমঝোতা স্মারকেই পরিষ্কার বলা আছে 3 নম্বর পয়েন্টে, আর্মস, অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না,
এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে, তাহলে এটা কোথায় পেলেন তারা? কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে। বাংলাদেশ ও ভারতে যখন যে দেশের ভূখণ্ড ব্যবহার করে রেল চলাচল করবে, তখন সে দেশের জাতীয় আইন, প্রবিধান এবং প্রশাসনিক বিধান দ্বারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রিত হবার কথাও সমঝোতা স্মারকে স্পষ্টভাবে উল্লেখ আছে বলেও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সমঝোতা স্মারকে 4 নম্বর ধারায় বলা আছে, ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে, সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে। এছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ট্রানজিটে শুল্ক বা ট্রানজিট ফি নির্ধারণ, ফিজিবিলিটি যাচাই এবং কোন ধরনের পণ্য পরিবহন করা যাবে তা দেশ দুটির টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে বলে জানান রেল সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। আমাদের একটা টাস্কফোর্স একটা কমিটি হবে। এই কমিটি বছরে কমপক্ষে 2 বার অর্থাৎ 6 মাসে অন্তত 1 বার বসবে। কোন পণ্য পরিবহন করলে তার কি ট্যারিফ হবে এগুলো ঠিক করবে। রেল সচিব বলেন, উইন উইন সিচুয়েশনের এই রেল ট্রানজিটের ফলে লাভবান হবে বাংলাদেশ ও ভারত দুই দেশই। এছাড়াও এই ট্রানজিটের ফলে বাংলাদেশ যুক্ত হবে ট্রান্স এশিয়ান রুটে, যার সুবিধা পাবে এই অঞ্চলের অন্যান্য দেশগুলো। পারস্পরিক ব্যবসা বাণিজ্য সম্পর্ক। আরেফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে উচ্চ আদালতের আদেশের পরও আন্দোলন প্রলম্বিত করে কৃত্রিম সংকটের পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক ব্রিফিংয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এই অভিযোগ করেন। এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যেখানে বিচার বিভাগ রায় দিয়েছে, যেখানে নির্বাহী বিভাগ সরকারি পরিপক্ষের পক্ষে আদালতে লড়াই করছে, যে দাবির প্রেক্ষিতে সরকার আন্তরিক, সেই বিষয়ে আমরা মনে করি যে আন্দোলনকে প্রলম্বিত করা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা ছাড়া অন্য কিছু নয় বলে আমরা মনে করি। যে কারণে সকল পক্ষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। ব্লকেট থেকে সরে এসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ন্যায়সঙ্গত উপায়ে শিক্ষার্থীদের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ আমরা কথা দিতে চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক ন্যায়সঙ্গত অন্তর্মুক্তিমূলক পদ্ধতির পক্ষে আমরা থাকব। কোটা ব্যবস্থার যৌক্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান দাবি করে কোনো ধরনের বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ। সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি। শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে। যেহেতু এটি আপিল বিভাগের বিচারাধীন বিষয় রয়েছে, এর আগে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সরকারি চাকরিতে কোটার বিষয়টি আমরা বলেছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এটির একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা প্রত্যাশা করছি। ব্রিফিংয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ষা এলেই ব্যস্ততা বাড়ে সাভার, ধামরাই ও আশুলিয়ার নৌকার কারিগরদের। সাভার সহ দেশের বেশ কিছু জেলায় বন্যা হওয়ায় নৌকার চাহিদা বেড়েছে কয়েক গুণ, সেই সঙ্গে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। বিটিভির সাভার প্রতিনিধি মোহাম্মদ গোলাম মুস্তাফার পাঠানো তথ্যচিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বর্ষার শুরুতেই সাভারের ঐতিহ্যবাহী নামাবাজার কাঠফট্টিতে এখন নৌকা বিক্রির ধুম পড়েছে। বর্ষাকালে নদীতে পাল তোলা নৌকা চোখে কম পড়লেও কোষা নৌকা গ্রাম বাংলার ঐতিহ্য এখনও ধরে রেখেছে। নৌকার হাটের জন্য বড় বাজার হিসেবে সাভার নামাবাজার বেশ পরিচিত। গত বছরের তুলনায় এবার কাঠের দাম বেশি হওয়ায় নৌকার মূল্য একটু বেশি, এমনটাই বলছে কারিগররা। এই নৌকাগুলো কিছু অর্ডার হয়, আবার কিছু রেডিমেড বানাইয়া বিক্রি করি। এরকম বানাই রাখলে সাথে সাথে নিয়ে যায়। একটা কোষা বানাইবার হলে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নৌকার চাহিদাও বাড়তে থাকে মানুষদের। এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে নৌকার পাইকাররা আসেন সাভারের নামাবাজার হাটে নৌকা কিনতে। এ মৌসুমে একদিকে নৌকা ব্যবসায়ীরা যেমন লাভবান হয়, অন্যদিকে তাদের সহযোগী সহ মিল এবং কাঠের দোকানগুলোতেও বেচাকেনা বৃদ্ধি পায়।
ফলে সরঞ্জামের দাম বেশি হলেও এই নৌকা ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আকারভেদে এক একটি ডিঙ্গি নৌকা 4,000 থেকে 15,000 টাকায় বিক্রি হয় বলে জানান নৌকা ব্যবসায়ীরা। এখান থেকে দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসে। নৌকার বাজার মূল্য 2,000 থেকে 5,000, 7,000, 12,000 পর্যন্ত আছে। পানির কারণে কুসার দাম বাইরে গেছে। আগে ছিল আপনার 2টা কিনান গেছে আপনার 4,000 টাকা দেয়, আর 2টা কিনলাম 5,000 টাকা দাম। অপরদিকে আশুলিয়ার শিমুলিয়া বাজারেও নৌকা বেচা কেনার ধুম পড়েছে। এই নৌকাটা আমি কিনছি 11 হাত কুসা, 3600 টাকা দাম। পানিও বাড়তে গেছে, কুসার দামও একটু বাড়তেছে। বাড়িতে গরু পালি, গরুর ঘাস কাটার জন্য এখন নৌকাটা আমি কিনেছি, আমার 2700 টাকা লাগছে। এছাড়াও ঢাকার ধামরাইয়ে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নৌকার চাহিদা বেড়েছে দ্বিগুণ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে কৃষি সংবাদ। টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় সবজি ও ফল উৎপাদন কার্যক্রম জোরদার করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই অংশ হিসেবে চট্টগ্রাম জেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের পতিত জমিতে সৃজন করা হচ্ছে পারিবারিক পুষ্টি বাগানের, পাশাপাশি রাস্তার দুই ধারেও করা হচ্ছে সবজির চাষ। চট্টগ্রাম জেলার প্রতিনিধি সাজ্জাদ হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বব্যাপী চলমান অস্থিরতার কারণে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পতিত জমিতে শস্য উৎপাদনে গুরুত্বারোপ করেছে সরকার। এরই অংশ হিসেবে প্রকল্প সহায়তা ও মোটিভেশন কার্যক্রমের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান, যেখান থেকে একটি পরিবার সারা বছর পরিবারের জন্য নিরাপদ সবজি ও ফলের যোগান পেতে শুরু করেছে। এতে একদিকে যেমন খাদ্যের উৎপাদন বাড়ছে, অন্যদিকে বাজার থেকে সবজি কেনার প্রবণতা হ্রাস পাওয়ায় পরিবারগুলোর ক্ষুদ্র সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। অনেকে আবার রাস্তার ধারে অনাবাদি জমিতে সবজি চাষ করছেন। সবজি চাষে চাষিদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমানে চট্টগ্রামের 15 উপজেলার আশ্রয়ণ প্রকল্প এলাকায় প্রশিক্ষিত কৃষকদের উৎপাদিত সবজি নিজেরা খেয়ে বিক্রি করছে এবং আত্মীয় স্বজনের মধ্যে বিতরণও করছে। কৃষির মধ্যে আরা সব কিছু গড়িয়ে উৎপাদন করে খায়। নারিশ বেশি, হলমশাকর বেশি, কদু বেশি, ভেন্ডি বেশি কিনতে হয় না, আমরা এখান থেকে উৎপাদন করে খেতে পারি, আমরা বিক্রিও করতে পারি। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এবার নতুন 80টি বাগান তৈরি হয়েছে, আগে ছিল 70টি বাগান। এলাকার বাসিন্দারা নিরাপদ সবজি ও ফল উৎপাদন করেছে। কৃষকদের মধ্যে সমবায়ের ভিত্তিতে কৃষি যন্ত্রপাতি উপকরণ বিতরণ করা হয়েছে। নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ এবং এই ফসলগুলো প্রোটেকশনের জন্য আমরা গণহারে তাদেরকে আমরা নিরাপদ ঔষধ দিয়ে এনাদের ফসলগুলো আমরা টাইম টু টাইম প্রোটেকশনের ব্যবস্থা করি। কৃষি জেলা কর্মকর্তারা জানান, পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী প্রকল্পে 15টি উপজেলায় 6,000 পরিবারকে এবার প্রকল্পের আওতায় আনা হয়েছে, সেটি আরো বৃদ্ধি করা হবে। কৃষক যারা এখানে বসবাস করে তাদের পুষ্টির চাহিদা আমাদের মেটানো, এবং আমরা এই প্রকল্পটি চলমান রয়েছে। সামনে আমরা যেগুলোকে আমরা এখানে স্থাপন করা হয়নি সেগুলোকে আমরা এই পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের আওতায় আমরা নিয়ে আসব। আশ্রয়ণ প্রকল্প এলাকায় পারিবারিক পুষ্টি বাগান সৃষ্টিতে দেশে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, নিরাপদ সবজি ও ফল উৎপাদন সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন। দুপুর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। চীনে 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর আন্দোলনের আর অবকাশ নেই, জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি ডিএমপি। সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবি বাংলাদেশ ছাত্রলীগের, জনদুর্ভোগ সৃষ্টি না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান। ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রের। এই ছিল দুপুর সংবাদের এখনকার আয়োজনে। সবাইকে আবারও শুভেচ্ছা, খোদা হাফেজ।